একদিকে চন্দ্র অস্ত যায়, আর একদিকে সূর্য ওঠে। আশা চলে গেল, কিন্তু মহেন্দ্রের ভাগ্যে এখনো বিনোদিনীর দেখা নেই। মহেন্দ্র ঘুরে ঘুরে বেড়ায়, মাঝে মাঝে ছুতো করে সময়ে অসময়ে তার মার ঘরে এসে উপস্থিত হয়। বিনোদিনী কেবলই ফাঁকি দিয়ে পালায়, ধরা দেয় না। রাজলক্ষ্মী মহেন্দ্রের এইরূপ অত্যন্ত শূন্যভাব দেখে ভাবলেন, বউ গিয়েছে, তাই এ বাড়িতে মহিনের কিছুই আর ভালো লাগছে না। আজকাল মহেন্দ্রের সুখ দুঃখের পক্ষে মা যে বউয়ের তুলনায় একান্ত অনাবশ্যক হয়ে পড়েছে, তা মনে করে তাকে বিঁধল। তবু মহেন্দ্রের এই লক্ষ্মী ছাড়া বিমর্ষ ভাব দেখে তিনি বেদনা পেলেন। বিনোদিনীকে ডেকে বললেন, সেই ইনফ্লুয়েঞ্জার পর থেকে আমার হাঁপানির মতো হয়েছে। আমি তো আজকাল সিঁড়ি ভেঙে ঘন ঘন উপরে যেতে পারি না। তোমাকে বাছা নিজে থেকে মহিনের খাওয়া দাওয়া সমস্তই দেখতে হবে। বরাবরকার অভ্যাস, একজন কেউ যত্ন না করলে মহিন থাকতে পারে না। দেখো না, বউ যাওয়ার পর থেকে ও কেমন একরকম হয়ে গেছে। বউকেও ধন্য বলি, কেমন করে গেল। বিনোদিনী একটুখানি মুখ বেঁকিয়ে বিছানার চাদর খুঁড়তে লাগলো। রাজলক্ষ্মী বললেন, কি বউ, কি ভাবছো? এতে ভাববার কথা কিছু নেই, যে যা বলে বলুক, তুমি আমাদের পর নও। বিনোদিনী বলল, কাজ নেই মা। রাজলক্ষ্মী বললেন, আচ্ছা, তবে কাজ নেই, দেখি আমি নিজে যা পারি তাই করব। বলে তখনই তিনি মহেন্দ্র তেতলার ঘর ঠিক করবার জন্য উদ্যত হলেন। বিনোদিনী ব্যস্ত হয়ে বলল, তোমার অসুখ শরীর, তুমি যেও না, আমি যাচ্ছি। আমাকে মাফ করো পিসিমা, তুমি যেমন আদেশ করবে আমি তাই করব। রাজলক্ষ্মী লোকের কথা একেবারেই তুচ্ছ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে সংসারে এবং সমাজে তিনি মহেন্দ্র ছাড়া আর কিছুই জানতেন না। মহেন্দ্র সম্বন্ধে বিনোদিনী সমাজ নিন্দার আভাস দেওয়াতে তিনি বিরক্ত হয়েছিলেন। আজন্মকাল তিনি মহিনকে দেখে আসছেন, তার মতো এমন ভালো ছেলে আছে কোথায়? সেই মহিনের সম্বন্ধেও নিন্দা যদি কেহ করে, তবে তার জিহ্বা খসে যাক। তার নিজের কাছে যেটা ভালো লাগে ও ভালো বোধ হয়, সে সম্বন্ধে বিশ্বের লোককে উপেক্ষা করবার জন্য রাজলক্ষ্মীর একটা স্বাভাবিক জেদ ছিল। আজ মহেন্দ্র কলেজ থেকে ফিরে এসে আপনার শয়নঘর দেখে আশ্চর্য হয়ে গেল। দ্বার খুলে দেখল, চন্দন গুঁড়ো ও ধুনোর গন্ধে ঘর আমোদিত হয়ে আছে। মশারিতে গোলাপি রেশমের ঝালর লাগানো। নিচের বিছানায় শুভ্র জাজিম তকতক করছে এবং তার উপরে পূর্বেকার পুরাতন তাকিয়ার পরিবর্তে রেশম ও পশমের ফুলকাটা বিলাতি চৌকো বালিশ সুসজ্জিত। তার কারুকার্য বিনোদিনীর বহুদিনের পরিশ্রমজাত। আশা তাকে জিজ্ঞাসা করত, এগুলি তুই কার জন্য তৈরি করছিস ভাই? বিনোদিনী হেসে বলতো, আমার চিতাসূর্যার জন্য। মরণ ছাড়া তো সোহাগের লোক আমার আর কেউই নেই। দেয়ালে মহেন্দ্রের যে বাঁধানো ফটোগ্রাফখানি ছিল, তার ফ্রেমের চার কোণে রঙিন ফিতার দ্বারা সুনিপুণভাবে 4টি গ্রন্থি বাঁধা, এবং সেই ছবির নিচে ভিত্তিগাত্রে একটি টিপাইয়ের 2 ধারে 2 ফুলদানিতে ফুলের তোড়া, যেন মহেন্দ্রের প্রতিমূর্তি কোনো অজ্ঞাত ভক্তের পূজা প্রাপ্ত হয়েছে। সব শুদ্ধ, সমস্ত ঘরের চেহারা অন্যরকম। খাট যেখানে ছিল সেখান থেকে একটুখানি সরানো, ঘরটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। খাটের সামনে 2টো বড় আলনায় কাপড় ঝুলিয়ে দিয়ে আড়ালের মতো প্রস্তুত হয়। নিচে বসবার বিছানা ও রাত্রে শোবার খাট স্বতন্ত্র হয়ে গেছে।
যে আলমারিতে আশার সমস্ত শখের জিনিস, চীনের খেলনা প্রভৃতি সাজানো ছিল, সেই আলমারির কাঁচের দরজায় ভিতরের গায়ে লাল শালু কুঞ্চিত করে মেরে দেওয়া হয়েছে। এখন আর তার ভিতরের কোনো জিনিস দেখা যায় না। ঘরের মধ্যে তার পূর্ব ইতিহাসের যে কিছু চিহ্ন ছিল, তা নূতন হস্তের নবসজ্জায় সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে গেছে। পরিশ্রান্ত মহেন্দ্র মেঝের উপরকার শুভ্র বিছানায় শুয়ে নূতন বালিশগুলির উপর মাথা রাখবা মাত্র একটি মৃদু সুগন্ধ অনুভব করল। বালিশের ভিতরকার তুলোর সঙ্গে প্রচুর পরিমাণে নাগকেশর ফুলের রেণু ও কিছু আতর মিশ্রিত ছিল। মহেন্দ্রের চোখ বুজে এলো। মনে হতে লাগলো এই বালিশের উপর তার নিপুণ হস্তের শিল্প। তারই কোমল চম্পক অঙ্গুলির যেন গন্ধ পাওয়া যাচ্ছে। এমন সময় দাসী রূপোর রেকাবিতে ফল ও মিষ্টি এবং কাঁচের গ্লাসে বরফ দেওয়া আনারসের শরবত এনে দিল। এই সমস্তই পূর্ব প্রথা থেকে কিছু বিভিন্ন এবং বহু যত্ন ও পারিপাট্যের সঙ্গে রচিত। সমস্ত স্বাদে, গন্ধে, দৃশ্যে নূতনত্ব এসে মহেন্দ্র ইন্দ্রিয় সকল আবিষ্ট করে তুলল। তৃপ্তিপূর্বক ভোজন সমাধা হলে রূপোর বাটায় পান ও মশলা নিয়ে বিনোদিনী ধীরে ধীরে ঘরে প্রবেশ করল। হাসতে হাসতে বলল, হ্যাঁ, এ কদিন তোমার খাবার সময় হাজির হতে পারিনি, মাপ করো ঠাকুরপো। আর যাই করো, আমার মাথার দিব্য রইল। তোমার অযত্ন হচ্ছে এ খবরটা আমার চোখের বালিকে দিও না। আমার যথাসাধ্য আমি করছি, কিন্তু কি করব ভাই, সংসারের সমস্ত কাজই আমার ঘাড়ে। এই বলে বিনোদিনী পানের বাটা মহেন্দ্রের সম্মুখে অগ্রসর করে দিল। আজকার পানের মধ্যেও কেয়া খয়েরির একটু বিশেষ নূতন গন্ধ পাওয়া গেল। মহেন্দ্র বলল, যত্নের মাঝে মাঝে এমন এক একটা ত্রুটি থাকাই ভালো। বিনোদিনী বলল, ভালো কেন শুনি? মহেন্দ্র উত্তর করল, তারপরে খোঁটা দিয়ে সুদ শুদ্ধ আদায় করা যায়। মহাজন মশাই, সুদ কত জমল? মহেন্দ্র বলল, খাবার সময় হাজির ছিলে না, এখন খাবার পরে হাজরি পুষিয়ে আরো পাওনা বাকি থাকবে। বিনোদিনী হেসে বলল, তোমার হিসাব যেরকম কড়াক্কড়, তোমার হাতে একবার পড়লে আর উদ্ধার নেই দেখছি। মহেন্দ্র বলল, হিসাবে যাই থাক, আদায় কি করতে পারলাম? বিনোদিনী বলল, আদায় করবার মতো আছে কি? তবু তো বন্দি করে রেখেছ। বলে ঠাট্টাকে হঠাৎ গাম্ভীর্যে পরিণত করে ঈষৎ একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মহেন্দ্র একটু গম্ভীর হয়ে বলল, ভাই বালি, এটা কি তবে জেলখানা? এমন সময় বেহারা নিয়ম মতো আলো এনে টিপায়ের উপর রেখে চলে গেল। হঠাৎ চোখে আলো লাগাতে মুখের সামনে একটু হাতের আড়াল করে নতনেত্রে বিনোদিনী বলল, কি জানি ভাই, তোমার সঙ্গে কথায় কি পারবে, এখন যাই, কাজ আছে। মহেন্দ্র হঠাৎ তার হাত চেপে ধরে বলল, বন্ধন যখন স্বীকার করেছ, তখন যাবে কোথায়? বিনোদিনী বলল, ছি ছি, ছাড়ো, যার পালাবার রাস্তা নেই তাকে আবার বাঁধবার চেষ্টা কেন? বিনোদিনী জোর করে হাত ছাড়িয়ে নিয়ে প্রস্থান করল। মহেন্দ্র সেই বিছানায় সুগন্ধ বালিশের উপর পড়ে রইল। তার বুকের মধ্যে রক্ত তুলপাড় করতে লাগলো। নিস্তব্ধ সন্ধ্যা, নির্জন ঘর, নববসন্তের বাতাস দিচ্ছে। বিনোদিনীর মন যে ধরা দিল। উন্মাদ মহেন্দ্র আপনাকে আর ধরে রাখতে পারবে না, এমনি বোধ হলো। তাড়াতাড়ি আলো নিভিয়ে ঘরের প্রবেশদ্বার বন্ধ করল, তার উপরে শার্সি এঁটে দিল এবং সময় না হতেই বিছানার মধ্যে গিয়ে শুয়ে পড়ল। এও তো সে পুরাতন বিছানা নয়, 4-5খানা তোষকে শয্যাতল পূর্বের চেয়ে অনেক নরম। আবার একটি গন্ধ, সে অগুরুর কি খসখসের কি কিসের ঠিক বোঝা গেল না। মহেন্দ্র অনেকবার এপাশ ওপাশ করতে লাগলো।
কোথাও যেন পুরাতনের কোনো একটা নিদর্শন খুঁজে পেয়ে তা আঁকড়ে ধরবার চেষ্টা, কিন্তু কিছুই হাতে ঠেকল না। রাত্রি 9টার সময় রুদ্ধদ্বারে ঘা পড়ল। বিনোদিনী বাইরে থেকে বলল, ঠাকুরপো, তোমার খাবার এসেছে, দোর খোলো। তখনই দ্বার খুলবার জন্য মহেন্দ্র ধরফর করে উঠে শাসির অর্গলে হাত লাগাল, কিন্তু খুলল না। মেঝের উপর উপর হয়ে লুটিয়ে বলল, না না, আমার ক্ষুধা নেই, আমি খাবো না। বাইরে থেকে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন শোনা গেল, অসুখ করেনি তো? জল এনে দেব? কিছু চাই কি? মহেন্দ্র বলল, আমার কিছুই চাই না, কোনো প্রয়োজন নেই। বিনোদিনী বলল, মাথা খাও, আমার কাছে ভাঁড়িও না। আচ্ছা, অসুখ না থাকে তো একবার দরজা খোলো। মহেন্দ্র সবেগে বলে উঠল, না, খুলবো না, কিছুতেই না, তুমি যাও। বলে মহেন্দ্র তাড়াতাড়ি উঠে পুনর্বার বিছানার মধ্যে গিয়ে শুয়ে পড়ল এবং অন্তর্হিতা আশার স্মৃতিকে শূন্য শয্যা ও চঞ্চল হৃদয়ের মধ্যে অন্ধকারে খুঁজে বেড়াতে লাগল। ঘুম যখন কিছুতেই আসতে চায় না, তখন মহেন্দ্র বাতি জ্বালিয়ে দোয়াত কলম নিয়ে আশাকে চিঠি লিখতে বসল। লিখল, আশা, আর অধিক দিন আমাকে একা ফেলে রেখো না। আমার জীবনের লক্ষ্মী তুমি। তুমি না থাকলেই আমার সমস্ত প্রবৃত্তি শিকল ছিঁড়ে আমাকে কোন দিকে টেনে নিতে চায়, বুঝতে পারি না। পথ দেখিয়ে চলবো, তার আলো কোথায়? সে আলো তোমার বিশ্বাসপূর্ণ দুটি চোখের প্রেম ও স্নিগ্ধ দৃষ্টিপাতে। তুমি শীঘ্র এসো। আমার শুভ, আমার ধ্রুব, আমার এক। আমাকে স্থির করো, রক্ষা করো, আমার হৃদয় পরিপূর্ণ করো। তোমার প্রতি লেশমাত্র অন্যায়ের মহাপাপ থেকে, তোমাকে মুহূর্তকাল বিস্মরণের বিভীষিকা থেকে আমাকে উদ্ধার করো। এমনি করে মহেন্দ্র নিজেকে আশার অভিমুখে সবেগে তাড়না করবার জন্য অনেক রাত ধরে অনেক কথা লিখল। দূর থেকে সুদূরে অনেকগুলো গির্জার ঘড়িতে ঠং ঠং করে 3টে বাজল। কলকাতার পথে গাড়ির শব্দ আর প্রায় নেই। পাড়ার পরপ্রান্তে কোনো দোতলা থেকে নটি কণ্ঠে বেহাগ রাগিনীর যে গান উঠছিল, তাও বিশ্বব্যাপিনীর শান্তি ও নিদ্রার মধ্যে একেবারে ডুবে গেছে। মহেন্দ্র একান্ত মনে আশাকে স্মরণ করে এবং মনের উদ্বেগ দীর্ঘপত্র নানা রূপে ব্যক্ত করে অনেকটা সান্ত্বনা পেল এবং বিছানায় শোবা মাত্র ঘুম আসতে তার কিছুমাত্র বিলম্ব হল না। সকালে মহেন্দ্র যখন জেগে উঠল, তখন বেলা হয়েছে। ঘরের মধ্যে রৌদ্র এসেছে। মহেন্দ্র তাড়াতাড়ি উঠে বসল। নিদ্রার পর গতরাত্রির সমস্ত ব্যাপার মনের মধ্যে হালকা হয়ে এসেছে। বিছানার বাইরে এসে মহেন্দ্র দেখল, গতরাত্রে আশাকে সে যে চিঠি লিখেছিল তার টিপায়ের উপর দোয়াত দিয়ে চাপা রয়েছে। সেখানে পুনর্বার পড়ে মহেন্দ্র ভাবল, করেছি কি? এ কি নভেলি ব্যাপার? ভাগ্যে পাঠায়নি। আশা পড়লে কি মনে করত? সে তো এর অর্ধেক কথা বুঝতেই পারত না। রাত্রে ক্ষণিক কারণে হৃদয়াবেগ যে অসঙ্গত বেড়ে উঠেছিল, এতে মহেন্দ্র লজ্জা পেল। চিঠিখানা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। সহজ ভাষায় আশাকে একখানি সংক্ষিপ্ত চিঠি লিখল। তুমি আর কত দেরি করবে? তোমার জ্যাঠামশাই যদি শীঘ্র ফিরবার কথা না থাকে, তবে আমাকে লিখিও। আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসব। এখানে একলা আমার ভালো লাগছে না।